জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ক্ষুধার জ্বালায় কচ্ছপের মাংস খাচ্ছে গাজাবাসী। জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন হামলার পর লোহিত সাগরে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, জামায়াত হোয়াইট হাউসের বাইরেও। এবং আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি ওয়াশিংটনের। এদিকে ইরানের কাছে অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র আছে বলছে কমান্ডার। সর্বশেষ জানিয়ে দেব 2015 সালের পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার স্থানেই ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ক্ষুধার জ্বালায় কচ্ছপের মাংস খাচ্ছে মুসলিম গাজাবাসী। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় মানবতর জীবনযাপন করছে গাজাবাসী। গত 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে একতরফাভাবে হামলা শুরু করে এর আগে থেকে গাজায় প্রাণ প্রবেশ বন্ধ করে দেয় দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে ক্ষুধার জ্বালায় কিছু গাজাবাসী প্রোটিনের বিরল উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছেন। খোসা সারানোর পর মাংস কেটে সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলা মিশ্রণে রান্না করা হচ্ছে কচ্ছপ। কচ্ছপের মাংস রান্না করতেই মাজিদা কানার নামের এক গাজাবাসী বলেন, বাচ্চারা কচ্ছপকে ভয় পেত, তাই আমরা তাদের বলেছিলাম এটি বাছুরের মাংসর মতোই সুস্বাদু। তাদের মতো কেউ কেউ খেয়েছে আর কেউ খায়নি। এর চেয়ে ভালো বিকল্প না পায় এ নিয়ে তৃতীয়বারের মতো 61 বছর বয়সে কানান তার পরিবারের জন্য কচ্ছপের মাংস রান্না করছেন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে তারা এখন গাজার দক্ষিণ বৃহত্তম শহর খান ইউনুসের একটি তাঁবুতে বসবাস করছেন। কারণ বলেন, কোনো খোলা ক্রসিং নেই এবং বাজারে কিছুই নেই। বাজারে কোনো মাংস নেই। ছোট 2 ব্যাগ সবজি কিনতে আমাকে 80 শেকল অর্থাৎ $22 গুনতে হয়। সামুদ্রিক কচ্ছপ আন্তর্জাতিকভাবে একটি বিপন্ন প্রজাতি হিসেবে সুরক্ষিত, কিন্তু গাজায় জেলেদের জালে ধরা পড়া এসব কচ্ছপকে খাবারের জন্য ব্যবহার করা হচ্ছে। কারণ মাংসকে ময়দা এবং ভিনেগারের সাথে মিশিয়ে ধুয়ে ফেলেন, তারপর একটি পুরানো ধাতব পাত্রে ধুয়ে সেদ্ধ করে। জেলে আলদেব হাকিম কানান জানান, এখন কচ্ছপ খাওয়ার আশা করিনি। যুদ্ধ শুরু হয়েছিল তখন খাদ্যের ঘাটতি ছিল, কোনো খাবার ছিল না, তাই কচ্ছপের মাংস প্রোটিনের অনন্য উৎসের বিকল্প। বাজারে কোনো মাংস, মুরগি বা সবজি নেই। তিনি বলেন, ইসলামী রাজনীতির অনুসারে হালাল পদ্ধতি কচ্ছপগুলোকে প্রক্রিয়াজাত করা হয়েছে। তিনি আরো বলেন, যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে আমরা কচ্ছপ খেতাম না, ছেড়ে দিতাম, তবে আমরা প্রোটিনের অভাবে পূরণ করতে চাই। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস সতর্ক করে দিয়েছে, 2023 সালের 7 অক্টোবরে হামাসের ইসরায়েলের হামলা শুরুর পর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হানান বকলি জুন মাসে বলেছিল, কিছু গাজাবাসী এতটাই মরিয়া হয়ে উঠছে যে তারা পশুর খাবার, ঘাস ও নর্দমার পানি খাচ্ছে। গত বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি বিরুদ্ধে সাহায্য সরবরাহ বন্ধ করে দেয়। গাজাবাসীর বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ তোলে। খবর আরব নিউজ। ইয়েমেনে মার্কিন হামলার পর লোহিত সাগরে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ। ইয়েমেনের একটি মন্ত্রণালয়ের রাস ইসা বন্দরে মার্কিন হামলার বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করছে। মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেনের কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে হুদায়দা প্রদেশীয় রাস ইসা বন্দরে মার্কিন নৃশংস হামলার ফলে পরিবেশগত বিপর্যয় সম্পর্কে সতর্ক করছে। পার্স টুডে জানিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বোমা হামলার ফলে গোদামগুলো ধ্বংস হয়ে গেছে এবং তেল ও বিষাক্ত পদার্থ লোহিত সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। কৃষি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বিষাক্ত পদার্থের নিঃসরণ সামুদ্রিক জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই সামুদ্রিক প্রাণগুলো হাজার হাজার ইয়েমেনি পরিবারের খাদ্যের উৎস। এর আগে তুর্কি গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে ঘোষণা করছিল যে ইয়েমেনের রাস ইসা বন্দরে নোঙর করা একটি তুর্কি ট্যাঙ্ক বন্দরে আমেরিকান বাহিনীর হামলার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে। উল্লেখযোগ্য, ইয়েমেনি চিকিৎসা সূত্র শুক্রবার 18 এপ্রিল ঘোষণা করছে, হুদায়দা প্রদেশের রাস ইসা তেল বন্দরে মার্কিন যুদ্ধ বিমানের নৃশংস হামলার পর বন্দরে কমপক্ষে 74 জন কর্মচারী এবং শ্রমিক শহীদ হয়েছে এবং 171 জনের বেশি আহত হয়েছে। সূত্র পার্স টুডে। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, জামায়াত হোয়াইট হাউসের বাইরেও। ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শনিবারে আবারও হাজার হাজার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে। ট্রাম্পের কঠোর নীতিমালা প্রতিবাদে এটি সাম্প্রতিক সময় দ্বিতীয় দফায় বড় ধরনের বিক্ষোভ। মূলত অভিবাসন, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং ফিলিস্তিন ও ইউক্রেন নিয়ে মার্কিন প্রশাসনের নীতিতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে মানুষ। খবর রয়টার্সের। গণমাধ্যম ফুটেজে দেখা গেছে, হোয়াইট হাউসের সামনে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ
বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। যেসব প্ল্যাকার্ড ও ব্যানার লেখা রয়েছে শ্রমিকের ন্যায্য ক্ষমতা থাকা উচিত, যে কোনো কিংশিপ নয়, ইসরায়েলের অস্ত্র দেওয়া বন্ধ করুন সহ বিভিন্ন স্লোগান। কিছু বিক্ষোভকারী অভিবাসীদের সমর্থনে স্লোগান দেন, যাদের ট্রাম্প প্রশাসন নির্বাসিত করছে বা নির্বাসনের চেষ্টা করছে। তারা দাবি করেন আমেরিকার বসবাসরত মানুষের বিরুদ্ধে রাষ্ট্র নিপীড়িত চালাচ্ছে, যা আইনের শাসনের মৌলিক ধারণার ওপর সরাসরি আঘাত। বিক্ষোভকারীরা ফেডারেল সরকারের ছাঁটাই হওয়া ব্যক্তি ও ফান্ড বাতিল করা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সংহতি প্রকাশ করেন। হোয়াইট হাউসের কাছে লাফাইট করে এক বিক্ষোভকারী বলেন, ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরা নেটওয়ার্ক এবং প্রতিশোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। কোনো বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমাল কেফিল গলায় জড়াতে দেখা গেছে। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানায়। অনেকে ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিন মুক্ত বলে স্লোগান দেন। বিক্ষোভকারীরা কাউকে কাউকে ইউক্রেনের পতাকা গ্রহণ করতে দেখা গেছে। তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করছে ডোনাল্ড ট্রাম্প। নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের 23 লক্ষ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করছেন। ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে। তাদের অনেকেই দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। এসব শিক্ষার্থীদের অনেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বর্তমান প্রশাসনের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যনীতি নিয়ে অনেকেই আপত্তি রয়েছে। অধিকার গোষ্ঠীগুলো ট্রাম্পের এসব নীতির সমালোচনা করেছে। এদিন নিউ ইয়র্ক সিটি, শিকাগো সহ আরো কয়েক ডজন স্থানে বিক্ষোভ হয়েছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দেশব্যাপী এটি দ্বিতীয় বিক্ষোভ। বিক্ষোভের সময় ওয়াশিংটন মুভমেন্ট পাশে বিভিন্ন ব্যানারে লেখা ছিল, ঘৃণা কোনো জাতিকে মহান করে না, সবার জন্য সমান অধিকারের মানে আপনার অধিকার কমে যায় না। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা খুব ভালো অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। শনিবার রোমে ওমানের মধ্যস্থতায় 4 ঘন্টার এই আলোচনায় উভয় পক্ষ আবারও বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। রোববার 20 এপ্রিল এক প্রতিবেদনে খবর দিয়েছে আল আরাবিয়া। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তার ভাষায়, আজ রোমের 4 ঘন্টাব্যাপী আমাদের দ্বিতীয় দফায় সরাসরি ও পরোক্ষ আলোচনায় আমরা খুব ভালো অগ্রগতি করছি। ইরানের প্রধান আলোচক আব্বাস আরাকচি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই বৈঠকে আমরা কিছু মূলনীতি ও লক্ষ্য নিয়ে আরো ভালো বোঝাপড়ায় পৌঁছাতে পারছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আগামী কয়েকদিনের মধ্যে কারিগরি পর্যায়ে পরোক্ষ আলোচনা আবার শুরু হবে এবং আগামী শনিবার 26 এপ্রিল তার 2 জন শীর্ষ আলোচকের পর্যায়ে গড়াবেন। তবে মার্কিন পক্ষ দিন বা স্থান নির্দিষ্ট করেনি। ওমান জানায়, তৃতীয় দফার আলোচনা মাস্কাটে অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত সপ্তাহখানেক আগে। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু চুক্তি পরিত্যাগ করার পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের আলোচনা হলো। পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে, যদিও তেহরান সবসময় বলছে তার কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আরাকচি ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ একটি ন্যায্য, দীর্ঘস্থায়ী ও বাধ্যতামূলক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, যাতে ইরান পরমাণু অস্ত্র থেকে মুক্ত থাকে এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের অধিকার অক্ষুণ্ণ থাকে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল মোসাইদি বলেন, আলোচনায় গতি এসেছে এবং এখন এমন অনেক কিছু সম্ভব হচ্ছে যা এক সময় অচিন্তনীয় ছিল। বাকাই জানান, আলোচনার 2 প্রতিনিধি আলাদা কক্ষে ছিলেন এবং ওমানের দূতাবাসে মোসাইদি বার্তাবাহক হিসেবে ভূমিকা পালন করেন। ইরানের কাছে অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা অস্ত্র আছে বলছে কমান্ডার। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হেইদারি বলছেন, আমাদের কাছে অত্যন্ত উন্নত অস্ত্র রয়েছে, যার মধ্যে কিছু গোপন বা এমনকি অতি গোপন। এগুলো অত্যন্ত পরিশীলিত সিস্টেম যা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত। এগুলোকে পরিচালিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এদের ক্ষমতা ব্যতিক্রমী। ইরানের আল আলম নিউজ নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে কমান্ডার জোর দিয়ে বলেন, কৌশলগত উদ্যোগের কারণে এই সিস্টেমগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি, তবে এগুলো সম্পূর্ণরূপে কার্যকর আছে। 1980 থেকে 88 সালে ইরানের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর থেকে কিউমারস হায়দারি স্থল বাহিনীর মধ্যে একটি উল্লেখযোগ্য রূপান্তরের কথা তুলে ধরেন, যার ফলে সেনাবাহিনীর ঐতিহ্যবাহী কাঠামো থেকে একটি আধুনিক, গতিশীল এবং অত্যন্ত চৌকুশ বাহিনীতে রূপান্তরিত হয়েছে। এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আরো উল্লেখ করছে, গ্রাউন্ড ফোর্স বিভিন্ন সীমান্ত এলাকায় 10টি ডিভিশন মোতায়েন করছে। ব্যাপক গোয়েন্দা তথ্য ও নিরাপত্তার কভারেজ নিশ্চিত করার জন্য কৌশলগতভাবে তাদের অবস্থান
নির্ধারণ করছে। হায়দারি আরও উল্লেখ করেন, পূর্ববর্তী পারস ক্যালেন্ডার বছরের শেষ 3 মাসে যা প্রতি বছরে মার্চ মাসে শুরু হয়, গ্রাউন্ড ফোর্স দেশের পূর্ব, পশ্চিম এবং উপকূলীয় অঞ্চলে 3টি বৃহৎ আকারের সামরিক মহড়া পরিচালনা করছে। বিদ্যমান হুমকি ও ভবিষ্যতের বিপদ সম্পর্কে বাহিনীর ভবিষ্যৎমুখী মূল্যায়নের আলোকে তারা তাদের প্রযুক্তিগত এবং অপারেশনাল প্রযুক্তি বজায় রাখতে সক্ষম হয়েছে। তিনি শত্রুদের সতর্ক করেন, আমাদের চোখ খোলা এবং আমাদের হাত ট্রিগারের ওপর। যদি কোনো হুমকি বাস্তবায়িত হয়, আমরা শত্রুকে বেঁচে থাকার সুযোগ দেব না। আধুনিক যুদ্ধের হুমকি মোকাবেলায় হায়দারি বলেন, গ্রাউন্ড ফোর্স সাইবার হুমকি মোকাবেলায় বিশেষায়িত বিভাগ প্রতিষ্ঠা করছে এবং তাদের সাইবার প্রতিষ্ঠার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। কমান্ডার সেনাবাহিনী ও ইরানের সামরিক ইসলামিক লিবারেশন গার্ডস কর্পস IRGC এর মধ্যে স্থল, সমুদ্র এবং আকাশপথের সব ক্ষেত্রেই দৃঢ় সংহতি ও পারস্পরিক শক্তিবৃদ্ধির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। 2015 সালে পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছে নেই ইরানের। ইতালির রোমে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা ইরান স্পষ্ট জানিয়েছে, বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পূর্বে ইরান পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছে নেই তেহরানের। বার্তা সংস্থা টাস জানিয়েছে, শনিবার 19 এপ্রিল ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বসাইদি মধ্যস্থতায় প্রায় 4 ঘন্টা আলোচনার পর ইরানি প্রতিনিধি দল মার্কিন পক্ষকে জোর দিয়ে বলছে, তারা 2015 সালের যৌথ ব্যাপক কর্মপরিকল্পনাকে JCPO এর থেকে প্রাপ্ত একটি শিক্ষা হিসেবে বিবেচনা করে এবং এতে ফিরে যাওয়ার কোনো স্থান নেই তাদের। এক্স পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্যাখ্যা করছেন, আমরা স্পষ্ট করে দিয়েছি যে ইরানের অনেকেই আরো JCPO এর একটি লাভজনক চুক্তি হিসেবে দেখে না। তাদের জন্য এই চুক্তি যা অবস্থিত আছে তা কেবল শিক্ষা। ব্যক্তিগতভাবে আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত। তিনি উল্লেখ করছেন, এই আলোচনার সম্ভাবনা সম্পর্কে কিছুটা আশাবাদ বজায় থাকলেও তেহরান এখনো সতর্ক রয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে চুক্তির কাঠামোর রূপরেখা তৈরিতে কিছুটা অগ্রগতি হয়েছে দ্বিতীয় দফার আলোচনায়। তাসের প্রতিবেদন অনুসারে রোমের এই পরোক্ষ আলোচনার প্রতিনিধি দলগুলো পৃথক কক্ষে অবস্থান করছিল, তারা উভয় ওমানের মধ্যস্থতার মাধ্যমে যোগাযোগ করছে। এর আগে 12 এপ্রিল ওমানের রাজধানী মস্কাটে প্রথম ধাপের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকাফ এবং ইরানের আরাকচির নেতৃত্বে প্রতিনিধিরা তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার অংশ নেন। ওই আলোচনা ছিল পরোক্ষ ধাঁচের। 2015 সালে ইরান ও ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক মধ্যস্থকারীদের একটি দল JCPO এর চুক্তিতে সই করে। এর লক্ষ্য ছিল 2004 সালে তেহরানে পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগে পশ্চিমাদের উদ্বেগের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান করা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে চুক্তি থেকে সরে যান। এটি চুক্তির বাস্তবায়নকে ব্যাহত করে। পরবর্তীকালে প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় চুক্তিটিকে প্রবেশের ইচ্ছা প্রকাশ করছিলেন।